সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। অনলাইন ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের নবোদান বইয়ের আমরা আজকে তৃতীয় পর্বে ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম পুরো নবদান বইয়ের বেসিকটা, তারপর দ্বিতীয় ক্লাসে দেখিয়েছিলাম যে এক ঘর নবদান বই কীভাবে তৈরি করব। আজকে আমরা দেখব কিভাবে দুই ঘর নবদান বই প্রস্তুত করতে হয়। ঠিক আছে, তোমরা বোর্ডের কোনায় খেয়াল করলে দেখতে পাবে এখানে আমি একটা প্রশ্ন লিখেছি, শুধুমাত্র একটা কিছু লেনদেন লিখেছি যে লেনদেন থেকে কিভাবে দুই ঘর নবদান বইয়ে লিপিবদ্ধ করতে হয়, শুধু সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। আমরা পরবর্তী ক্লাসে সৃজনশীলটা দেখবো। ঠিক আছে, তো এখানে আমি কিছু প্রশ্ন লিখেছি, কিছু লেনদেন লিখেছি, ওই লেনদেনগুলোকে কী করবো এই দুই ঘর নবদান বইয়ে কী করবো লিপিবদ্ধ করবো। ঠিক আছে, তো তোমরা একটু প্রশ্নটা খেয়াল করবে আর আমি আমার কথাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। ঠিক আছে, আসি আমরা ক্লাসে চলে আসি। দেখো এখানে প্রশ্ন লিখেছে জনাব রায়হান এর 2016 সালের জুন মাসের লেনদেনগুলো নির্মূল। তার মানে জনাব রায়হানের ব্যবসা প্রতিষ্ঠানে কিছু লেনদেন হয়েছে, সেই লেনদেনগুলো নিচে দেওয়া আছে। কত সালে? 2016 সালে। দেখো লিখেছি 2016 জুন। কয় তারিখ? 1 তারিখ। আচ্ছা, তাহলে কি বলছে? জুন 1 তারিখ কি বলবো? জনাব নগদ জমা 45,000 টাকা এবং ব্যাংক জমা 40,000 টাকা। কি বলছে দেখো, নগদ জমা হচ্ছে 45 এবং ব্যাংক জমা 40। তাহলে নগদ জমা এবং ব্যাংক জমা যেহেতু দুইটাই আমার কাছে কি আছে, জমা আছে। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, আমি বলেছিলাম যে আমরা ব্যাংক বললে কি বুঝবো, ব্যাংক বললে ব্যাংক হিসাব বলবো, ব্যাংক হিসাবে কলামে বসবে, আর চেক বললেও ব্যাংকের কলামে বসবে। দেখেন এখানে দুটা কলাম আছে, একটা হচ্ছে নগদ কলাম, একটা হচ্ছে ব্যাংক কলাম। ডেবিট দিকে টাকার পরিমাণে কলাম কয়টা? দুইটা, একটা নগদ কলাম, একটা ব্যাংক কলাম। এবং ক্রেডিট দিকে দুটো কলাম আছে, একটা নগদের কলাম, একটা ব্যাংকের কলাম। ঠিক আছে, তো যখন নগদের কথা বলবে তখন নগদ কলামে লিখবো, যখন ব্যাংকের কথা বলবে তখন ব্যাংক কলামে লিখবো। আবার ব্যাংক না বলে অনেক সময় চেকও বলতে পারে, চেকে প্রধান বা চেকের মাধ্যমে উত্তোলন। তাহলে চেক বললে কি বুঝবো? ব্যাংক বুঝবো, যেহেতু চেকটা কোথায় জমা দিতে হয়? ব্যাংকে জমা দিতে হয়। চেকটা কোথা থেকে ক্যাশ করতে হয়, টাকা তুলতে হয়? ব্যাংক থেকে তুলতে হয়। তাহলে চেক বা ব্যাংক বললে ব্যাংক কলাম লিখবো। আচ্ছা, যদি আমাদের প্রাপ্তি বোঝায় তাহলে ডেবিট দিকে, যদি প্রধান বোঝায় তাহলে ক্রেডিট দিকে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি? নগদ জমা পরিমাণ 45,000 টাকা এবং ব্যাংকে জমা পরিমাণ 40,000 টাকা। তাহলে দোনো টাকা আমার হাতে আছে, ঠিক না? আছে মানে যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে আমার প্রাপ্তি। লিখি, কি লিখছে? জুন 1 লিখলাম, জুন 1। এখন ডেবিট দিকে বসবে। এখন কি হিসাবে বসবে? আমি বলেছিলাম যে নগদান বইয়ের প্রথম যে লেনদেনটা লিখি সেটা যদি নগদ জমা হয় তাহলে সেটাকে আমরা কি লিখবো? ব্যালেন্স বিডি লিখবো। ঠিক আছে, তাহলে লিখবো ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি। নগদ কত টাকা? নগদ হচ্ছে 45,000 টাকা, নগদে 45,000 টাকা, আর ব্যাংকে 40,000 টাকা। যেটা ব্যাংক নগদের কথা সেটা নগদে লিখছি, যেটা ব্যাংকের সেটা ব্যাংকে লিখলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের 1 তারিখের লেনদেনটা আমরা কি সবসময় সর্বদাই নগদান কলামে বসাতে হবে কি দিয়ে? ব্যালেন্স বিডি দিয়ে। ঠিক আছে, আচ্ছা, এরপর আছে দেখো জুন 4 পণ্য ক্রয় 10,000 টাকা, বিক্রয় 15,000 টাকা। ঠিক আছে, আচ্ছা, তো জুন 4-এ দেখো পণ্য ক্রয় করলে আমার কাছে নগদ টাকা আসবে না চলে যাবে? অবশ্যই চলে যাবে। তাহলে আমরা ক্রয় কথা লিখবো, ক্রেডিট দিকে লিখবো 4। জুন 4 কি বলছে? পণ্য ক্রয়, তাহলে লিখবো কি? ক্রয় হিসাব। ক্রয় হিসাব কত টাকা? ক্রয় হিসাব কত টাকা? 10,000 টাকা নগদে। ঠিক আছে, এবার হচ্ছে বিক্রয় 15,000 টাকা। তাহলে বিক্রয় করলে কি? একই তারিখে পণ্য ক্রয় করা হয়েছে, পণ্য বিক্রয় করা হয়েছে। তাহলে ক্রয় করেছে, আমার নগদ টাকা চলে গেছে, তাই ক্রেডিট দিকে বসছে। এবং বিক্রয় করলে নগদ টাকা আসবে, তাই আমরা ডেবিট সাইডে বসাবো। সেম তারিখ কিন্তু একই, তারিখ কিন্তু কোনো ডিফারেন্স হবে না। একই তারিখে 2-3টা লেনদেন হতে পারে, কোনো সমস্যা নেই। আমরা অনেক সময় হয়ে যায়, নার্ভাস হয়ে যায় যে একই তারিখে 2টা বা 3টা লেনদেন কেন হয়? কেন একই তারিখে 2-3টা লেনদেন হতে পারে না? হইতে পারে। একই তারিখে ক্রয় হইতে পারে, একই তারিখে বিক্রয় হইতে পারে। আচ্ছা, তাহলে বিক্রয় হিসাব কত টাকা? 15,000 টাকা। ঠিক আছে, এরপর আছে জুন 7। জুন 7-এ কি বলছে দেখো, পণ্য ক্রয় করে চেকে পরিশোধ করা হলো 4,000 টাকা। আচ্ছা, এখন আমরা পণ্যটা ক্রয় করেছি সত্য, কিন্তু টাকাটা আমি কি দিই? নগদে দিই না, ক্যাশে দিই না, আমরা টাকাটা দিয়েছি ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ চেকে দিয়েছি। চেক দেওয়া মানে সে আমার ব্যাংক থেকে টাকাটা তুলে নিবে। ঠিক আছে, তাহলে ক্রয় করলে কি হবে? নগদ টাকা আমার কাছে চলে গেছে, তাহলে আমরা ক্রেডিট দিকে লিখবো জুন 7
কি করেছি? পণ্য ক্রয় করেছি। তাহলে ক্রয় হিসাব। আগের ক্রয়টা করেছিলাম নগদে, এখনকার ক্রয়টা হচ্ছে কি চেকে মানে ব্যাংকে। তাহলে ব্যাংক কলমে টাকাটা পড়বে। ঠিক আছে? কত টাকা? 4000 টাকা। আচ্ছা, শেষ। এরপর দেখো জুন 11, ব্যাংক হইতে নগদ উত্তোলন 5000 টাকা। এখানে আমাদের একটু কথা আছে। দেখো, ব্যবসায় দুই ধরনের উত্তোলন হয়। ব্যবসায় দুই ধরনের উত্তোলন হয়। একটা হচ্ছে যে নগদ উত্তোলন, আর হচ্ছে ব্যাংক উত্তোলন। আচ্ছা, তাহলে যখন ব্যাংক থেকে আমরা টাকা উত্তোলন করব বা ব্যাংকে টাকা জমা দিব, আবার বলছি মাথায় রেখে দিবে, অবশ্যই মনে রাখবে এবং যদি চেষ্টা করবে সেটাকে যত পারো মাথার ভিতরে ঢুকাই নেওয়ার জন্য। ব্যাংক থেকে আমরা টাকা উত্তোলন করি এবং ব্যাংকে টাকা জমা দিই, এই তো। আচ্ছা, তো ব্যাংকে জমা যখন দেই এবং যখন ব্যাংক থেকে তুলি, তখন কিন্তু দুই রকম, একটা জমা দেই আর একটা তুলি। আচ্ছা, ব্যাংকে যখন জমা দিই তখন কি হয়? ব্যাংকে টাকা বৃদ্ধি পায়, তাই না? তাহলে আমার ব্যবসায় টাকা ছিল, সেই টাকাটা আমি আমার হাত থেকে নিয়ে কোথায় রাখলাম? ব্যাংকে রাখলাম। তাহলে আমার যে ক্যাশে টাকা ছিল, ক্যাশ থেকে টাকাটা কমে গেছে, ব্যাংকে বৃদ্ধি পেয়েছে। কি কারণে? যখন ব্যাংকে জমা দেই। আচ্ছা, আবার যখন ব্যাংক থেকে টাকা তুলি তখন কি হবে? আমার ব্যাংকে টাকা কমে গেল, আমার ক্যাশে টাকাটা বৃদ্ধি পেল। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন এখানে কি বলা হয়েছে দেখো তো, ব্যাংক হইতে নগদ উত্তোলন 5000 টাকা। নগদান হিসাবে একটা এন্ট্রি আছে, সেটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। ঠিক আছে? মানে যাটাকে বাংলায় বলা হয় বিপরীত দাখিলা। এটাকে বিপরীত দাখিলা বলা হয় এই কারণে, কারণ একই সাথে এখানে দুটো লেনদেন সংঘটিত হয়েছে। আমরা জানি প্রত্যেকটা লেনদেন একবার হবে এখানে, তাই না? নগদান হিসাবে। কিন্তু কন্ট্রা এন্ট্রি হচ্ছে আমরা একটা এন্ট্রি যেখানে একই সাথে দুইটা লেনদেন হয়েছে। আচ্ছা, দুটো লেনদেন না, দুটো হিসাব ক্রিয়েট হয়েছে। কিভাবে? কন্ট্রা এন্ট্রি মানে হচ্ছে যে একদিকে পরিমাণ বাড়বে আর একদিকে পরিমাণ কমবে, অর্থাৎ ডেবিট বাড়বে ক্রেডিট কমবে, কিংবা ক্রেডিট বাড়বে ডেবিট কমবে। যখন কোনো লেনদেন দ্বারা এরকম কোনো কিছু পরিলক্ষিত হয় তখন তাকে আমরা বিপরীত দাখিলা বলি। আবার বলছি, যখন ডেবিট বাড়বে ক্রেডিট কমবে, কিংবা ক্রেডিট বাড়বে ডেবিট কমবে, এরকম যদি কোনো লেনদেন হয়, অর্থাৎ যে লেনদেনের ফলে এই ধরনের ঘটনা ঘটে, তখন তাকে আমরা বিপরীত দাখিলা বলে। তাহলে বিপরীত দাখিলা আমরা কিভাবে লিপিবদ্ধ করব? একদম সহজ। দেখো কি বলছে এখানে, ব্যাংক হতে নগদ উত্তোলন 5000 টাকা। আচ্ছা, আমরা আগে দেখব ব্যাংক থেকে নগদ উত্তোলন করলে আমার কাছে টাকা আসলো না চলে গেল, আগে সেটা চিন্তা করব, তারপরে আমরা চিন্তা করব যে কিভাবে বিপরীত দাখিলাটা দেখাবো। ঠিক আছে? তাহলে ব্যাংক হতে নগদ উত্তোলন করলে আমার কাছে টাকা আসবে। তাহলে ব্যাংক থেকে যদি টাকাটা উত্তোলন করি আমার কাছে আসবে, অর্থাৎ ব্যাংক থেকে টাকাটা তুলে আমি কোথায় রাখবো? আমার ক্যাশে রাখবো, অর্থাৎ আমার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকবে। তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকলে রেখে আমার নগদ টাকা বাড়লো না ব্যাংকে টাকা বাড়লো? আবার বলছি, যখন ব্যাংক থেকে টাকা তুলবো তখন টাকাটা আমার কাছে ক্যাশ হয়ে গেছে, অর্থাৎ আমার নগদ টাকার পরিমাণ বেড়ে গেছে। তাহলে 5000 টাকা। জুন 11, কি করলাম? ব্যাংক থেকে যখন নগদ উত্তোলন করছি তখন কি হলো? আমার কাছে নগদের পরিমাণ বেড়ে গেছে। দেখো আমি আগে নগদের করে টাকা লিখছি, যখন ব্যাংক থেকে টাকা তুললাম তাহলে আমার নগদের পরিমাণ বাড়ছে। আমার কাছে নগদ টাকা আসছে না, নগদের পরিমাণ বাড়ছে। আচ্ছা, তাহলে নগদের পরিমাণ বাড়লো আর আমার ব্যাংকে টাকা কমে গেছে। যখন আমি নগদে করে টাকা বসাবো তখন সেখানে আমি লিখবো ব্যাংক হিসাব, উল্টা লিখবো। আমি টাকা লিখেছি কোথায়? নগদের ঘরে, কিন্তু কথা লিখেছি কি? ব্যাংক হিসাব। এটাকে বলা হয় বিপরীত দাখিলা। অর্থাৎ টাকা লিখছি নগদের ঘরে কিন্তু লিখবো ব্যাংক হিসাব, আবার টাকা যদি ব্যাংকে ঘরে লিখি লিখবো নগদান হিসাব। এটাকে বলা হয় কন্ট্রা। আর কন্ট্রা লেখার জন্য এখানে একটা সাইন দিতে হয়, সেই সাইনকে বলা হয় সি। সি মানে কন্ট্রা, ক দেওয়া যাবে, ক মানে হচ্ছে কন্ট্রা এন্ট্রি। ঠিক আছে? ঠিক এখানে যে কাজটা করব একই কাজটা ওখানেও করব। আচ্ছা, দেখো সেম তারিখ 11, বললাম যে একদিকে বাড়ছে। যখন আমি ব্যাংক থেকে টাকা তুলছি তখন কি হলো? আমার নগদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আবার আমার ব্যাংকের পরিমাণ কি হয়েছে? কমে গেছে। তাহলে ব্যাংকের ঘরে লিখবো আমার ব্যাংকের টাকা কমছে। যেহেতু ব্যাংকের ঘরে টাকা লাগছে তাহলে কি লিখবো? নগদান হিসাব। আর এটাকে আমরা বিপরীত দাখিলা করেছি, এটাকে আমরা কি করবো? একটা সাইন দিয়ে দেবো, সি দিয়ে একটা সাইন করবো, মানে অর্থাৎ এটাকে কন্ট্রা এন্ট্রি করা হয়েছে। ক্লিয়ার? এখন একটা সহজ কৌশল বুঝাই দিই তোমাদেরকে কিভাবে কন্ট্রা এন্ট্রি খুব সহজে তোমরা লিপিবদ্ধ করতে পারবে। একদম দেখো, যখন তুমি দুটা জিনিসকে কন্ট্রা এন্ট্রি হয় নগদানের জগতে, দুইটা জিনিসকে কন্ট্রা এন্ট্রি করা হয়। একটা হচ্ছে ব্যাংকে জমা দিলে আর ব্যাংক থেকে তুললে, তবে সেটা অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানের খাতে হতে হবে, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হতে হবে। যদি ব্যক্তিগত প্রয়োজন হয় তাহলে হবে না। শুধুমাত্র ব্যবসায়িক প্রয়োজনে যদি নগদ উত্তোলন করা হয়, ব্যাংক থেকে নগদ উত্তোলন করা হয় কিংবা ব্যাংকে জমা দেওয়া হয়, এই দুইটার কারণে কি হবে? কন্ট্রা এন্ট্রি হবে, আদারওয়াইজ কন্ট্রা এন্ট্রি হবে না। আচ্ছা,
তাহলে দেখো জুন 11 কি বলছে, ব্যাংক হইতে নগদ উত্তোলন করলাম 5,000 টাকা। 5,000 টাকা ব্যাংকে যখন নগদ উত্তোলন করছে তখন কি হয়েছে, আমার নগদের ঘরে টাকাটা বসছে। যদি নগদের ঘরে টাকা বসে তাহলে আমি তার বিপরীত নাম লিখবো, কি লিখবো, ব্যাংক হিসাব লিখবো। ঠিক আছে, দেখো আর আমার ব্যাংকে টাকা কমছে, কিন্তু সহজ কথা হচ্ছে এটা, প্রথমে আগে তুমি দেখবা টাকা উত্তোলন করলে কি হবে, নগদে পারবে, তাহলে নগদের ঘরে লিখে ফেলবো। নগদের ঘরে লিখে কি লিখবো, ব্যাংক হিসাব লিখবো। ঠিক ডেবিট দিয়ে যে কাজ করছে একই কাজটা ঠিক উল্টাটা, মানে এখানে যে কাজ করছি ঠিক একই কাজটা উল্টা এখানে করছি। একটু খেয়াল করে দেখবা, এখানে লিখছি ব্যাংক হিসাব, এখানে লিখছি নগদ হিসাব, এখানে নগদ ঘরে টাকা লিখছি, এখানে ব্যাংক ঘরে টাকা লিখছি, এই জন্য এটাকে বলা হয় কন্ট্রাইন্টু। ক্লিয়ার? আচ্ছা আসো এরপরে জুন 15। জুন 15 কি বলছে, সুদ পাওয়া গেল 2000 টাকা। সুদ পেলে কি নগদ টাকা আসে? অবশ্যই আসে। তাহলে সুদ পাওয়া গেল 2000 টাকা, লিখি জুন 15 সুদ হিসাব। ঠিক আছে, কত টাকা, 2000। এখানে আরেকটা জিনিস দেখো, সুদ পাওয়া গেলে 2000, তাহলে আমরা কি লিখলাম, ডেবিট দিকে নগদের ঘরে লিখলাম। যদি বলা হতো ব্যাংক সুদ পাওয়া গেল, তাহলে ব্যাংকের ঘরে লিখতাম, মানে ব্যাংক বা জায়গাটা লিখলে ব্যাংকের ঘরে লিখতাম। ঠিক আছে, যেহেতু বলছে সুদ পাওয়া গেলে 2000 টাকা, আমরা নগদ হিসাবে ধরে নিলাম। যদি বলতো ব্যাংক সুদ পাওয়া গেল, তাহলে আমরা কি করতাম, ব্যাংকের ঘরে লিখতাম। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে জুন 17। পুরাতন 18 বিক্রি করে পেলাম 10,000 টাকা। তাহলে পুরাতন 18 বিক্রি করলে কি আমার টাকা আসবে? অবশ্যই আসবে। তাহলে লিখি কত তারিখ, তারিখ হচ্ছে 17, পুরাতন 18 বিক্রয়। তাহলে লিখবো পুরাতন 18 বিক্রয়, পুরাতন আসবাবপত্র হিসাব লিখবো। কত টাকা, 10,000 টাকা। বিক্রি করলে কি 9 টাকা আসবে। আচ্ছা এরপর দেখো জুন 20। মালিক কর্তৃক নিজ প্রয়োজনীয় পণ্য উত্তোলন 500 টাকা। আচ্ছা মালিক কি করেছে, 500 টাকার পণ্য উত্তোলন করেছে। আচ্ছা পণ্য উত্তোলন করলে ব্যবসা থেকে মালিক যখন পণ্য উত্তোলন করে, তখন এখানে নগদের কোনো লেনদেন হয়েছে? একটু খেয়াল করো, মনে করো আমার যে বিজনেসটা আছে সেই বিজনেসে তোমার ধরো বস্ত্রালয় বা আমি আমরা কাপড়ের ব্যবসা করি। তো মালিক তার বাসার জন্য কিছু কাপড় নিয়ে গেছে, বা তার স্ত্রীর জন্য একটা শাড়ি নিয়ে গেছে, সেক্ষেত্রে কি মালিক আমাকে নগদ টাকা দিয়েছে? না, কোনো টাকা দেয়নি। আমিও মালিক আমাকে কোনো টাকা দেয়নি, কিন্তু তার বিনিময়ে আমি কি দিয়েছি, তাকে একটা শাড়ি দিয়ে দিয়েছি। তাহলে এখানে নগদের কোনো লেনদেন হয়নি। নগদের লেনদেন হয়নি বিধায় এটা কি আসবে না, নগদান বইতে আসবে না, যেহেতু এটা কি নয়, নগদ লেনদেন নয়। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো জুন 23। আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। আসবাবপত্র ক্রয় করলে কি হবে, নগদ টাকা চলে যাবে। তাহলে আমরা ক্রেডিট দিকে লিখবো, যেহেতু নগদ টাকা চলে গেছে। 23 আসবাবপত্র ক্রয়, তাহলে লিখবো আসবাবপত্র হিসাব। আসবাবপত্র কত টাকা, 20,000 টাকা। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো জুন 26। জুন 26 কি বলছে দেখো, ব্যাংকে জমা দেওয়া হলো 6,000। ব্যাংকে জমা দেওয়া হলো 6,000। আমি তোমাকে বলেছিলাম যে নগদান বইতে দুই ধরনের কন্ট্রাক্ট হয়, একটা ব্যাংকে জমা দেওয়া হলো, আর একটা ব্যাংক থেকে উত্তোলন করা হলো। আমরা আগে যেটা করেছিলাম কয় তারিখে, 11 তারিখে করেছিলাম কি, ব্যাংক হতে উত্তোলন করেছে, অর্থাৎ ব্যাংক থেকে টাকাটা তুলেছি, তাহলে আমার নগদ টাকা বাড়ছে। এখন যখন ব্যাংকে টাকা দিয়ে দিব তখন নগদ টাকা কমে যাবে না, তাহলে সেটা আমার কি হয়ে যাবে, ক্রেডিট। সবসময় কন্ট্রা এন্ট্রি দিবা ডেবিট সাইড থেকে, কখনো ক্রেডিট সাইড থেকে এন্ট্রি দিবা না, ডেবিট সাইড থেকে এন্ট্রি দিবা। ঠিক আছে, আচ্ছা ব্যাংকে জমা দেওয়া হলো জুন 26। তাহলে জুন 26 ব্যাংকে জমা দেওয়া হলো, আগে টাকা লিখে ফেলবো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ব্যাংকে জমা দেওয়া হলো কত টাকা, 6,000 টাকা। যদি ব্যাংকে জমা দিই তাহলে ব্যাংকে টাকা বাড়বে, নগদে টাকা বাড়বে না। আমরা লিখেছি কোথায়, ব্যাংকে, তাহলে এখানে লিখবো কি, নগদান হিসাব। যেহেতু কন্ট্রাক্ট মানে বিপরীত দাখিলা, তাই উল্টাটা লিখতে হবে। ঠিক আছে, টাকা জমা দিচ্ছি কোথায়, 6,000 ব্যাংকে, তাই লিখবো নগদান হিসাব। এখানে কি দিব, একটা সাইন দিয়ে দিব। এখানে ঠিক যেটা লিখেছি তার উল্টাটা ওদিকে দিয়ে দিব। 26 কত, ব্যাংক হিসাব। ঠিক আছে, তাহলে কি করলাম, ব্যাংকে জমা দিলাম, তাহলে ব্যাংকে জমা দিলাম, ব্যাংকে ঘরে লিখলাম, আর এখানে ঠিক উল্টাটা লিখে দিলাম। যেহেতু আমার ব্যাংক থেকে কি হয়েছে, ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে আর নগদের পরিমাণ কমে গেছে, বিধায় আমরা কি করেছি, নগদকে কমাই দিছি। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো জুন 30 বলছে নগদে বেতন প্রধান 3,000 টাকা, চেকে ভাড়া প্রধান 2,500 টাকা। আচ্ছা আমি যখন বেতন দেবো তখন আমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে, যখন আমি ভাড়া দেবো তাও আমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে। তবে নগদ বেতনটা দিয়েছি আমি ক্যাশে অর্থাৎ নগদে দিয়েছি, আর ভাড়া দিয়েছি চেকে অর্থাৎ ব্যাংকে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো জুন 30 কি লিখবো, বেতন হিসাব। বেতনটা কি দিচ্ছি, নগদে দিচ্ছি কত টাকা, 3,000 টাকা, নগদ 3,000 টাকা। আর দিয়েছি কি ভাড়া, তাহলে লিখবো ভাড়া হিসাব। ভাড়া কি দিছি, চেকে দিয়েছি,
থেকে লিখলে ব্যাংকে লিখলে 2500। তাহলে এর সাথে সাথে আমাদের কি দেওয়া হয়ে গেল, এন্ট্রি দেওয়া হয়ে গেল। দুই ঘরের নগদান বই কীভাবে লিপিবদ্ধ করতে হয়, কীভাবে এন্ট্রি দিতে হয় সেটা দেখিয়ে দিলাম। এখানে টোটাল যে লেনদেনগুলো আছে সেই লেনদেনগুলো কী করলাম, নগদান বইয়ে সেট আপ করলাম। এখন আমাদেরকে লাস্ট কাজ, ওই যেটা বলেছিলেন 4 নাম্বার কাজ, সেটা হচ্ছে কি ব্যালেন্স বের করা, অর্থাৎ জের বের করা। অর্থাৎ আমার এখন নগদের পরিমাণ কত, ব্যাংকের পরিমাণ কত, অর্থাৎ আমার কি পরিমাণ টাকা আমার হাতে আছে এবং কি পরিমাণ টাকা আমার ব্যাংকে আছে সেটা আমাকে এখন বের করে দেখাতে হবে। আচ্ছা, সেজন্য আমার কি করতে হবে, আমি তোমাদেরকে বলেছিলাম নগদান বই সবসময় ডেবিট দিকে টাকার পরিমাণ বেশি হতে হয়, ঠিক আছে? তাই তোমরা কি করবে, আগে ডেবিট দিকে যোগ করবে, তারপরে ক্রেডিট দিকে যোগ করবে। আগে ডেবিট দিকে যোগফল কত দেখবা, তাহলে ক্রেডিট দিকে যোগফল দেখবা, তারপর যেটা বেশি সেদিকে আমরা কি করবো, বসাবো, ঠিক আছে? আসো আমরা ডেবিট দিকে আগে প্রথমে কি করবো, দুটো দাগ দিব এবং দুই পাশে দাগ দিয়ে নিব, তারপর সমাপ্ত চিহ্ন লিখে দিলাম, ঠিক আছে? সমপরিমাণ ডেবিট সমান সমপরিমাণ ক্রেডিট। তাহলে ডেবিট দিকে আমার যত টাকা হবে ঠিক ক্রেডিট দিকে আমার একই টাকা হতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা কি করব, আমরা ব্যালেন্সটা বের করব। ব্যালেন্স বের করার জন্য আমাদের আগে দেখতে হবে কি কোন দিকে টাকার পরিমাণ বেশি, ডেবিট সাইড টাকার পরিমাণ বেশি না ক্রেডিট সাইড টাকার পরিমাণ বেশি। আচ্ছা, এখানে দেখো দুটো কলাম আছে, একটা নগদ কলাম, একটা ব্যাংকের কলাম। এখানে একটা নগদ কলাম, একটা ব্যাংক কলাম। মনে রাখতে হবে নগদের সাথে নগদ, ব্যাংকের সাথে ব্যাংক, অর্থাৎ এই নগদ কলামের সাথে এই নগদ কলামের কার্যক্রম হবে, এই ব্যাংকের কলামের সাথে এই ব্যাংকের কার্যক্রম হবে, ঠিক আছে? এখন আমরা দুই পাশে দেখি, আগে দেখি নগদের দিকে, এদিকে টাকার পরিমাণ বেশি না এদিকে টাকার পরিমাণ বেশি, এগুলো যোগ করব। আগে একটু খেয়াল করলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন দিকে টাকার পরিমাণ একটু বেশি, ঠিক আছে? তাহলে দেখো নগদ, এই দুইটা নগদ পরিমাণ দেখলাম যে এদিকে টাকার পরিমাণ বেশি, এদিকে কম, তাই এটা আগে যোগ করবো। এটা যোগ করলে কত হয়, 45, 15, 5, 2, 10, টোটাল 77,000 হয়। এটা যোগ করলে কত হয়, 77,000 হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এটা যোগ করলে কত হয়, 10, 20, 6, 3 যোগ করলে কত হয়, 39,000 টাকা, ঠিক আছে? তাহলে এটার পরিমাণ বেশি না, তাহলে এখানে হয় 77, এখানে হয় 39, কিন্তু আমাকে এখানে 77 হলে এখানে কত করতে হবে, 77 করতে হবে, 77,000 করে ফেলতে হবে। তাহলে এখানে সবগুলো যোগ করলে 77 হয়, কিন্তু এগুলো যোগ করলে 77 হয় না। তাহলে এখানে কত টাকা শর্ট, এখানে শর্ট করবে কত, 38,000 টাকা। যদি এখানে আমি আবার 38,000 টাকা বসাই তাহলে আমার কি হবে, 77,000 টাকা হয়ে যাবে। ক্লিয়ার? আবার দেখাচ্ছি, ব্যাংকেরটা দেখো কোন দিকে টাকা পরিমাণ বেশি, এই ব্যাংক, এই ব্যাংক। কোন দিকে টাকা পরিমাণ বেশি, এদিকে টাকার পরিমাণ বেশি। এদিকে আমার কত টাকা, 46,000 টাকা, 46,000। এখানে 3,000 বসালে এখানে কি বসাতে হবে, 36,000 টাকা আমাকে বসাতে হবে। আচ্ছা, তাহলে এগুলো তো কোনো 36,000 টাকা হয় না, তাহলে কত টাকা শর্ট করবে, শর্ট করবে 34,500। তাহলে এখানে যদি 34,500 টাকা আমি বসাই তাহলে কত হবে, 36,000 টাকা হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মনে রাখতে হবে নগদের সাথে নগদের কি হবে, ব্যালেন্স হবে, ব্যাংকের সাথে ব্যাংকের ব্যালেন্স হবে। তবে সর্বপ্রথম আগে যে কাজটা করতে হবে এটা হচ্ছে যে সাইডে টাকার অঙ্কের পরিমাণ বেশি সে সাইডে যোগ করে আগে বসাইতে হবে, তারপর পরের সাথে কি করতে হবে, কম্পারিজন করতে হবে। আবার ব্যাংকের ক্ষেত্রে ঠিক সেম, যেদিকে টাকার পরিমাণ বেশি সেদিকে আগে ব্যাংকে টাকা বসাইতে হবে, পরবর্তীটার সাথে পার্থক্য নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে এদিকে টাকাটা শর্ট করছে না, আমরা শর্ট বলে সেটাকে কি বলি, ব্যালেন্স সিডি বলি, ব্যালেন্স সি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই যোগটা কখন করি, মাস শেষে, অর্থাৎ এই জুন মাস শেষে আমরা কি করি, যোগফলটা নির্ণয় করি, তাই না? তাহলে জুন মাসের শেষ তারিখ কত, 30 তারিখ, তাহলে 30 তারিখ বসাবো। এখন প্রশ্ন করতে হবে, এখানে 30 তারিখ দুটো হয়ে গেছে, সো হোয়াট, কোনো সমস্যা নেই। একই তারিখে 2-3টা ঘটনা ঘটতে পারে, 2-3টা লেনদেন হইতে পারে। তাহলে কয় তারিখ হবে, 30 তারিখ, মাস শেষে লেনদেন হবে। আচ্ছা, যেটা সিডি সেটাই আমরা কি বলেছিলাম, বিডি হবে। আর বলছিলাম যে সিডি যদি ক্রেডিট সাইডে বসে, বিডি কোথায় বসবে, ডেবিট দিকে। বিডি যদি ডেবিট দিকে হয়, সিডি ক্রেডিট দিকে। তাহলে আমরা সিডি কে দেখি বিডি নির্ণয় করবো। আর সিডিটা কোন দিকে আছে, ক্রেডিট সাইডে আছে, তাহলে বিডিটা হবে কি, ডেবিট সাইডে। আচ্ছা, এটা কি ছিল, জুন 30 তারিখ, তাহলে পরের দিনের তারিখে আমার কি হবে, বিডি লিখতে হবে। তাহলে জুন কত তারিখ, 30, জুনের পরের তারিখ তো জুলাই, তাহলে এখানে লিখতে হবে জুলাই 1, লিখতে হবে কি, জুলাই 1। এখানে লিখবো ব্যালেন্স বিডি, কত টাকা, 38,000। নগদেরটা নগদে, এই নগদের টাকাটা এই নগদে বসাইলাম, আর হচ্ছে ব্যাংকেরটা ব্যাংকে বসাইলাম। মাথা রাখতে হবে, আবার উলট করা যাতে না হয়। এই নগদের যেটা সিডি সেটা নগদের নিচে সমাপ্তি চিহ্ন আছে তার নিচে বসবে, আর যেটা ব্যাংকের সিডি সেটা ব্যাংকের সমাপ্তি চিহ্নের নিচে বসবে, এবং সেটাকে বলা হয় পরবর্তী মাসের বিডি। ক্লিয়ার? আচ্ছা।
ধন্যবাদ সবাইকে। তাহলে আজকে আমরা তোমাদের কি করলাম, এখানে কিছু লেনদেন দিয়েছি, ওই লেনদেনের প্রেক্ষাপটে কি করলাম, দুই ঘন্টা নতুন বই কীভাবে লিপিবদ্ধ করতে হয় সেটা দেখিয়ে দিলাম। আগামী ক্লাসে আমরা টোটাল একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব এবং ওই সৃজনশীল প্রেক্ষাপটে কীভাবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বা যে সৃজনশীল যেভাবে আসে সেটা কীভাবে লিপিবদ্ধ করতে হয় সেটা ইনশাল্লাহ দেখিয়ে দিব। তো আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল, সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।